আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছ আমাকে মেয়েরা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো? জি স্যার ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কে আছো? 33, 22, 2, 7, 15, 9। আচ্ছা, এখানে যারা আসছো জমু, জারিন, তিশা, সুমাইয়া, সাবিকুন নাহার, লামিয়া, কাজী আনিশা, আফসানা আক্তার, এছাড়া কেউ আছো? ওকে, তো এখনো পর্যন্ত তোমরা 7 জন আসছো ক্লাসে। জি স্যার। না 7 জন না 8 জন। না স্যার 7 জনই, আপনার তো 2টা আইডি। হ্যাঁ আমার 2টা আইডি, একজন আবার মনে হয় বের হয়ে গেছে আর কি, আসছিল আইসা আবার বের হয়ে গেছে হয়তো নেটওয়ার্কের কারণে। তো বলো তো দেখি আমরা কোন অধ্যায়ের উপর ক্লাস করছিলাম, কি পড়তেছিলাম? স্যার আমরা জাবেদা করতেছিলাম। জাবেদা পড়তেছিলাম, ভেরি গুড। স্যার টোটাল মনে আছে? 6টা করানো হয়েছিল, বাকি লাস্টে যে কয়টা আছে আজকে আলোচনা করবেন। জাবেদার জি স্যার। আমরা সম্ভবত লাস্ট ক্লাসে বিক্রয় সংক্রান্ত জাবেদা শুরু করেছিলাম, কি বিক্রয় সংক্রান্ত? তোমাদের যদি মনে থাকে আমি তোমাদের মূলধন সংক্রান্ত জাবেদা শিখেছিলাম, মূলধন। জি স্যার। আজকে তোমাদেরকে শিখাবো বিক্রয় সংক্রান্ত জাবেদা, বিক্রয়। এখন লামিশা আসছো, লামিশা তোমার রুল কত? লামিশা রোল না লিখে তো অ্যাবসেন্স থাকবে, অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের সাথে আলোচনা হবে বিক্রয় সংক্রান্ত জাবেদা, কেমন? আচ্ছা আমি যদি তোমাদেরকে পিছন থেকে একটা প্রশ্ন করি, যেগুলো তোমরা শিখেছো আর কি মূলধন সংক্রান্ত জাবেদায়, সাবিকুন নাহার বলবা দেখি, সাবিকুন নাহার মনে আছে কিনা? যে 5 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, 5 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, কি জাবেদা হবে সাবিকুন নাহার? বলো, আমাকে শুনতে পাচ্ছ সাবিকুন নাহার তুমি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি স্যার। তো যদি শুনতে পেয়ে থাকো এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবা? উত্তরটা কে দিতে পারবা বলো তো? স্যার প্রশ্ন আবার বলবো, লামিয়া আবার বলবো?
লামিয়া প্রশ্নটা ছিল যে 5 লাখ টাকা ব্যক্তিগত জি, স্যার। ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তানিশা, তুমি আসছো? শুনতে থাকো ক্লাস। জি স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আচ্ছা ফাইন। লামিয়া তুমি দেখো উত্তরটা দিতে পারো কিনা বলো, যে 5 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। ডেবিট আর হ্যাঁ? স্যার নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা লামিয়া তোমাকে ধন্যবাদ, কিন্তু এর আগে ধন্যবাদ দেওয়ার আগে আমি একটু কনফার্ম হয়ে নেই, তুমি এখানে পাওনাদার কেন বলেছো? স্যার এখানে যেহেতু ঋণ নেওয়া হয়েছে তাই। তো ঋণ নিলে পাওনাদার কি হয়? পাওনাদার কখন হয়? স্যার পাওনাদার হয় কখন, এটা তোমার কি খেয়াল আছে? লামিয়া, পাওনাদার হয় যদি যদি ধারে পণ্য ক্রয় করা হয়, বাকিতে পণ্য ক্রয় করা হয়, তাহলে পাওনাদার হয়। পাওনাদার কখন হয়? স্যার আপনার কথা বোঝা যায় না। আমার কথা কি তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে? নো স্যার। জি স্যার। এটা প্রবলেম হচ্ছে। তোমাদের যার এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে তার এখানে সমস্যা হতে পারে। বাকিরা সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। ওকে ফাইন। যাদের প্রবলেম হচ্ছে সম্ভবত তোমার এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে। তা আমি যেটা বলতেছিলাম, লামিয়া সহ সবাইকে খেয়াল করে শোনো, সেটা হচ্ছে পাওনাদার হয় তখন যখন ধারে মানে বাকিতে পণ্য ক্রয় করা হয়। বাকিতে পণ্য ক্রয় করা হইলে কেবল পাওনাদার হয়, অন্য কোনো সময়ে পাওনাদার লেখা যায় না। ঋণ নিলে ঋণ লিখতে হয়। বুঝতে পেরেছো লামিয়া? কারো স্যার কাছ আবার থেকে একটু ঋণ, বলবেন? হ্যাঁ আবার বলছি, খেয়াল করে শোনো। যদি তুমি বাকিতে পণ্য ক্রয় করো, পণ্য কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেটা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়। যে জিনিস বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটা হচ্ছে পণ্য। আর সেই পণ্য যদি বাকিতে ক্রয় করা হয় তাইলে হয় পাওনাদার ক্রেডিট, মানে পাওনাদার ক্রেডিট হয়, মানে দায় ক্রেডিট হয়। আর আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল 5 লাখ টাকা ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো এটা তোমাদের গত ক্লাসে আমি বিস্তারিত তোমাদের আলোচনা করেছিলাম। ব্যক্তিগত ভাবে যদি মালিক ঋণ নেয়, এই ঋণের জন্য মালিক ব্যক্তিগত ভাবে দায়ী, এই জন্য কারবার দায়ী নয়, কারবারের দায় নয় এখানে। এটা জাবেদা তোমাদের আমি শিখিয়েছিলাম এইভাবে, যে কারবার এখানে টাকাটা পেয়েছে মালিকের কাছ থেকে, এখানে কারবার ঋণটা নেয়নি, ঋণটা নিয়েছে মালিক নিজে ব্যক্তিগত ভাবে। সেই কারণে এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। লামিয়া তুমি কি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন? স্যার আরেকবার স্যার বলবেন, আমার এখানে আজকে অনেক আটকাইতেছে। আচ্ছা আমি আবার বলতেছি, ব্যক্তিগত ভাবে ঋণ নিয়ে যদি মালিক কারবারকে টাকা দেয়, মালিক যদি ব্যক্তিগত ভাবে কারো কাছ থেকে ঋণ নিয়ে কারবারকে টাকা দেয়, কারবার টাকাটা কার কাছ থেকে পাইলো, মালিকের কাছ থেকে পাইলো না ওই ঋণ দেওয়া লোকের কাছ থেকে পাইলো? কারবার টাকাটা কার কাছ থেকে পাইলো বলো তো দেখি? কারবার স্যার টাকাটা কার যার হাত কাছ থেকে? থেকে ঋণ নিছে। আমি কথাটা আবার বলি, তুমি একটু ক্লিয়ার হয়ে শুনে নাও। মালিক ব্যক্তিগত ভাবে ঋণ নিয়ে কারবারকে টাকা দিয়েছে, এখন কারবার টাকাটা কার কাছ থেকে, মালিকের কাছ থেকে পাইছে নাকি ওই ব্যক্তির কাছ থেকে পাইছে যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে? কার কাছ থেকে পাইছে কারবার? মালিকের কাছ মালিকের কাছ থেকে পেয়েছে। হ্যাঁ মালিকের কাছ থেকে কারবার টাকা পেয়েছে। সুতরাং এই ঋণের জন্য কারবার দায়ী নয়,
ঋণের জন্য হচ্ছে মালিক ব্যক্তিগতভাবে দায়ী। এই কারণে ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে যদি মালিক কারবারকে টাকা দেয়, তখন জাবেদা লিখবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে ঋণ লেখা যাবে না, কারণ এটা কারবারের ঋণ নয়। এই ঋণটা কারবারের না, এটা মালিকের ঋণ। সুতরাং কারবারের হিসাবের বইয়ে তোমরা জাবেদা এইভাবে লিখবা, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বলো আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। স্যার বুঝতে পারছি। লামিয়া তুমি ক্লিয়ার হয়েছো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে জি, স্যার। পাওনাদার হবে না, পাওনাদার হবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব বিক্রয় সংক্রান্ত জাবেদা। বলো, কেউ কোনো প্রশ্ন করছিলা? নো স্যার। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব বিক্রয় সংক্রান্ত জাবেদা। দেখো, এই জাবেদাগুলো আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। 6 লাখ টাকার পণ্য বিক্রয়, বিক্রয় কি আয় নাকি ব্যয় বলো তো? আয়। আয়। বিক্রয় হচ্ছে কি আয়, আয়। বিক্রয় হচ্ছে আয়। আয় বৃদ্ধি পেলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তো যেহেতু 6 লাখ টাকার পণ্য বিক্রি করা হয়েছে, এখানে 6 লাখ টাকা বিক্রয় হবে ক্রেডিট। কিন্তু কিভাবে বিক্রি করা হয়েছে এটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। যার 50% নগদে, 50% মানে হচ্ছে 6 লাখ টাকার 50% 3 লাখ টাকা নগদে, 20% হচ্ছে চেকে, 20% হচ্ছে চেকে, চেকে মানে ব্যাংক, 10% হচ্ছে বিলের মাধ্যমে। বিল বলতে বোঝায় প্রাপ্য বিল, এটা তোমাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম। যদি বিক্রি করে কোনো বিল পাওয়া যায়, বিল মানে টাকা পাওয়ার অঙ্গীকার, টাকা যে দিবে আমাকে সেই অঙ্গীকার পত্র, দলিল। তাহলে দেখো 6 লাখ টাকার মধ্যে 50% হচ্ছে নগদ, 20% হচ্ছে চেক, 10% হচ্ছে বিল। তাহলে মোট কয় পার্সেন্ট হইলো? স্যার সবগুলো মিলিয়ে টোটাল হ্যাঁ, 80%। 80% হলো, সবগুলো মিলে হলো 80%। তাহলে আমার বিক্রি 6 লাখ টাকা, মাত্র 80% ফয়সালা হলো। আরো কয় পার্সেন্ট বাকি আছে? 20%। 20%। ওই 20% কথা এখানে বলা নেই। যদি এরকম ঘটনা থাকে, এরকম লেনদেন দেওয়া থাকে যে কিছু নগদে, কিছু চেকে, কিছু বিলে, তারপরও কিন্তু 100% হয় নাই, 100% হইতে আরো 20% বাকি আছে, যেটা এখনো লেখা হয় নাই। ওই 20% হচ্ছে ধারে, ওই 20% হচ্ছে ধারে। ওই 20% কিভাবে হবে? ধারে। ধারে। তার মানে এখানে 4 ভাবে বিক্রি হয়েছে। কয় ভাবে বিক্রি হয়েছে? 4 ভাগে বিক্রি হয়েছে। নগদে, চেকে, বিলের মাধ্যমে এবং ধারে। কয় ভাবে হইলো? 4 ভাবে। 4 ভাবে। তোমরা আমার কথা না বুঝলে বলবো, আমি বলতেছি আবার। নগদে, চেকে, বিলে এবং ধারে। তাহলে কয়টা হলো? 4টা। 4টা। 4 ভাবে পণ্য বিক্রি হয়েছে। এবার 4 ভাবে বিক্রি হইলে পরে তোমরা যেটা করবা, 6 লাখ টাকার প্রথমে 50% 3 লাখ, 20% 1,20,000, 10% 60,000, আবার 20% 1,20,000। তাহলে কয়টা উপায় হলো? 4টা। কয়টা হলো? আমি আবার বলি, খেয়াল করে শোনো। নগদে 3 লাখ, চেকে 1,20,000, বিলের মাধ্যমে 60, আর
দেনাদার হচ্ছে 1,20,000। এই চারটা উপায় কি বুঝছো না বুঝো নাই? বুঝেছি। যদি জি স্যার, বুঝে বুঝতে থাকো তাহলে জাবেদা লিখবো আমরা এইভাবে, নগদান হিসাব ডেবিট 3 লাখ টাকা, ব্যাংক হিসাব ডেবিট 1,20,000 টাকা, প্রাপ্য বিল হিসাব ডেবিট 60,000 টাকা, দেনাদার হিসাব ডেবিট 1,20,000 টাকা। সবগুলো মিলিয়ে একসাথে বলবো বিক্রয় হিসাব ক্রেডিট 6 লাখ টাকা। বলো জাবেদারা বুঝছো না বুঝো নাই? আইফোন দিয়ে কে ঢুকেছো ক্লাসে? হ্যাঁ লামিয়া ধন্যবাদ, বুঝেছো। বুঝো না কেউ আছো? স্যার আবার একটু বলেন, এই যে নগদান হিসাব। নগদান কয় টাকা? এটা কি তোমার খেলা আছে? নগদানে কয় টাকা হবে? স্যার 50% 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আবার চেক হইলো 20% 1,20,000 টাকা। তারপরে প্রাপ্য বিল 10% 60,000 টাকা, দেনাদার 20% 1,20,000 টাকা। ঠিক আছে, এবার আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, সব মিলিয়ে লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট 6 লাখ টাকা। বলো কেউ না বুঝলে আমায় বলো যে স্যার আমি বুঝতে পারিনি। সবাই বুঝছো? জি স্যার। ওকে ফাইন। কারো কোনো কনফিউশন থাকলে আমায় এখন বলো স্যার আমি আমার কনফিউশন রয়েছে, তাহলে সামনে কনফিউশন না থাকলে সামনে আগাবো। হ্যাঁ, আচ্ছা কারো কনফিউশন নেই? ভেরি গুড। রাথিলা ক্লাসে আসছো, তোমার রুল তুমি প্রতিদিন লিখো না কেন? তোমাকে বলি রুল লিখতে, রুল ছাড়া তো তোমার অ্যাবসেন্ট থাকবে, তুমি তোমার প্রেজেন্ট হবে না। রাথিলা স্যার লিখতেছি তো, মাত্র ক্লাসে আসছি। কেন আগে তো তোমার লেখা থাকবে, তোমার নামের মধ্যে তো সবসময় রুল সহ লিখবে আইডিতে। সবাই তো আগেই লিখে রাখে, তুমি কেন আইসা আবার লিখতে হয়? আচ্ছা এবার দেখো একটা লেনদেন। আচ্ছা সুবহা সিদ্দিকা, আমার শুনতে পাচ্ছ তুমি? সুবহা সিদ্দিকা, সুবহা সিদ্দিকা উত্তর দাও, কথা বলো। কথা কেন বলো না রে বোকা মেয়ে, সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। জি তুমি স্যার। ক্লাসে, হ্যাঁ তোমার রুল কত সিদ্দিকা, সুবহা সিদ্দিকা? স্যার 25। 25। তুমি রুল লেখো নাই কেন তোমার নামের পাশে? স্যার আমি দেখছি তো। কই তোমার নামের পাশে রুল আছে? কেউ দেখতে পাচ্ছ নামের পাশে রুল লেখা আছে? নো স্যার। স্যার নিচে দেখছি। স্যার না না, যেমন নেমে। তোমার আইডিতে লিখে রাখবা, এই যে যাতে আমার এখানে আসলে বুঝতে পারি। যেমন দেখো না সবার রুল লেখা আছে, আফসানা 22, ঝুমু আক্তার 23 লেখা আছে না, কাজী ওকে আনিশা স্যার, 2। স্যার আমি ফেসবুক থেকে জয়েন করছি তো, তাই রোলটা দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিয়েছি 25। এটাকে রিনেম করো। তুমি ওকে রিনেম করে রুলটা লিখে নাও। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার যে জাবেদাটা নিয়ে সামনে আসছে তোমাদের সামনে, পণ্য বিক্রয় 2 লাখ টাকা, যার উপর 15% ভ্যাট ধার্য করতে হবে। একটা কথা খেয়াল রাখো, ভ্যাট, ভ্যাট হচ্ছে এটা ইংরেজি শব্দ। এটা যদি আমরা এলোবারেট করি মানে এটা যদি তোমার ফুল মিনিং করা হয়, অ্যাব্রিভিয়েশন করা হয়, VAT, ভ্যাট, এটা বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর, আর ইংরেজিতে এটা পুরো শব্দ হচ্ছে
ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে ভ্যাট। কেমন? স্যার এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভ্যাট, এটা যারা পণ্য ব্যবহার করে ভোক্তা তারা দিয়ে থাকে, আর এটা পেয়ে থাকে হলো সরকার। একটা দেশের সরকার যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ধার্য করে থাকে, সেই পণ্যের ভ্যাট সরকার পেয়ে থাকে, এটা সরকারের জন্য আয়। আর যিনি পণ্য ভোগ করে থাকেন, পণ্যের ভোক্তা, তার জন্য হচ্ছে এটা ব্যয়। বুঝতে পেরেছো? আর যারা হচ্ছে ব্যবসায়ী, যারা পণ্য ভোক্তার কাছে বিক্রি করে, দোকানদার, তারা হচ্ছে মাধ্যম, তারা হচ্ছে মধ্যস্থতাকারী। মানে ভোক্তার কাছ থেকে ভ্যাটটা তারা আদায় করে সরকারের ঘরে, সরকারি কোষাগারে জমা দিয়ে দেয়, এতে সরকারের আয় হয় আর ভোক্তার জন্য ব্যয় হয়। মাঝখানে যারা কারবার বা ব্যবসায়ী, তারা হচ্ছে এটার মধ্যস্থতাকারী। আমার কথা বুঝতেছো না বুঝো না? স্যার তোমরা বুঝতেছি। তোমরা দেখবা যদি আড়ং থেকে জামা কিনো, আড়ংয়ে যাও, আড়ং জি স্যার। অথবা মোস্তফা স্যার মার্ট, আরং কি? আর আড়ং হচ্ছে একটা হচ্ছে শপিং মলের নাম আড়ং আর হচ্ছে একটা আড়ং হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। তোমরা আড়ং এর কাপড় চোপড় কিনো না, আড়ং ফ্যাশন হাউস? জি স্যার। হ্যাঁ, তো দেখবা আড়ং থেকে যখন জামা কিনবা, তুমি 2000 টাকা দিয়ে একটা যদি জামা কিনো, ওই জামার উপর আবার ভ্যাট দিতে হয়। জি দিতে হয় স্যার। কিনা? জি স্যার। ভ্যাট মানে এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। তো এই করটা যখন পণ্যের উপর, ধরো 2000 টাকার যদি একটা পণ্য কিনো, একটা জামা কিনো, তুমি আরো 300 টাকা যদি এর মধ্যে ভ্যাট দেও, তোমার জামার দাম হয়ে যাবে কত? জামার দাম হয়ে যাবে কত? 2300। তোমার জামা কিনছো 2000 টাকা দিয়ে, আরো ভ্যাট দিয়েছো 300, তাহলে জামার দাম 2300 হয়ে যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, এবার আরং কি করবে? 2000 টাকা তার বিক্রয় নামে আয় দেখাবে, 2000 টাকা সে বিক্রয় হিসাবে আয় দেখাবে, আর 300 টাকা সে ভ্যাট নামে তার কাছে রেখে দিবে দায় হিসাবে। এই 300 টাকা আরং সরকারের কোষাগারে জমা দিয়ে দিবে। এটা না দেওয়া পর্যন্ত আরঙের জন্য দায় হিসেবে থাকবে, ক্রেডিট হিসেবে থাকবে। তো ঠিক এখানে আমরা 2 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি, 2 লক্ষ টাকার পণ্য বিক্রি করে আবার 15% ভ্যাট ধার্য করেছি, 15% ভ্যাট। তাহলে 2 লাখ টাকার উপর যদি 15% ভ্যাট ধার্য করতে হয়, 2 লাখ টাকার 15% কয় টাকা হয়? বের করতে পারছো? 2 লাখ টাকার 15% কয় টাকা হয়? ক্যালকুলেটর নেই তোমাদের কাছে, হাতের কাছে? নো স্যার। স্যার 30,000 টাকা হয়। তোমরা অ্যাকাউন্টিং ক্লাস করার সময় পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর এগুলো হাতে নিয়ে বসবা, কারণ এগুলো অ্যাকাউন্টিং 30,000 হয়। 30,000 হয়। হ্যাঁ, ভেরি গুড, 30,000 টাকা হয়। 2 লাখ টাকার পণ্য বিক্রি করে যদি 30,000 টাকা ভ্যাট আদায় করি, তাহলে আমি কাস্টমারের কাছ থেকে মোট কয় টাকা নিলাম? স্যার আমার এখানে 2 নেট লাখ প্রবলেম 30,000। হচ্ছে, আমি কথা বুঝতে পারছি না। 2,30,000। সাবিকুন্নারের নেট প্রবলেম হচ্ছে? স্যার আমার কার কি নাম তোমার? স্যার আফসানা? জি ওই স্যার। এখন স্যার তোমার আমি কথা আমি গ্রামের বুঝতে পারছি। ও, গ্রামের বাড়িতে? তো ভালো। জি গ্রামের বাতাসও এক খাইবা, জায়গায় ক্লাসও করবা। বসে, স্যার গ্রামে তো নেট পাওয়া যায় না, এক জায়গায় বসে ক্লাস করা যায় না। হ্যাঁ, ছাদের উপর বসে নাও, ছাদের উপরে। স্যার টিনের ঘর, ছাদ পাবো কোথায়? আচ্ছা, অসুবিধা নেই, ক্লাস করার সমস্যা নেই। হ্যাঁ, খেয়াল করো যেটা বলতেছিলাম,
এই 2,30,000 টাকা, 2 লাখ টাকার পণ্য বিক্রি করেছি, তার উপর 15% ভ্যাট আদায় করেছি, তাহলে তাহলে 2 লাখ টোটাল টাকার হচ্ছে 2,30,000 টাকা। 2,30,000 টাকা। এই 2,30,000 টাকা কাস্টমারের কাছ থেকে আমরা আদায় করেছি, তাই আমরা এখানে জাবেদা বলবো নগদান হিসাব ডেবিট 2,30,000 টাকা। নগদান হিসাব ডেবিট লিখবো 2,30,000 টাকা। তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লিখে নাও, নগদান হিসাব ডেবিট লিখবো 2,30,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট বলবো 2 লক্ষ টাকা, কারণ কারবারের আয় হচ্ছে এখানে 2 লক্ষ টাকা। আর ভ্যাট চলতি হিসাব নামে লিখবো 30,000 টাকা। ভ্যাট চলতি হিসাব কেন লিখবো? যে ভ্যাটের নামে আমরা কারবারের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলবো, যে টাকাটা জমা দেই সেটাও লিখে রাখবো, যে টাকাটা আদায় করি সেটাও লিখে রাখবো এই হিসাবের মধ্যে। এই জন্য নাম দিব ভ্যাট চলতি হিসাব। তো আমরা জাবেদাটা লিখবো এইভাবে, যেহেতু কাস্টমারের কাছ থেকে টাকা পেয়েছি 2,30,000, তো জাবেদা লেখার সময় লিখবো নগদান হিসাব ডেবিট 2,30,000, বিক্রয় হিসাব ক্রেডিট 2 লাখ, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 30,000 টাকা। এই হচ্ছে এটা জাবেদা। বলো, কেউ না বুঝলে আমায় বলো, বুঝছো? স্যার আবার একটু বলবেন? আবার বলবো? হ্যাঁ, আচ্ছা তুমি খেয়াল করে শোনো, আমরা পণ্য বিক্রি করছি কয় টাকার? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আর ভ্যাট পেয়েছি কয় টাকা? 15% মানে ভ্যাট কত টাকা পেয়েছি? 30,000। 2 লক্ষ টাকার 15%, 2 লক্ষ টাকার 15% হয় 30,000 টাকা। তাহলে আমরা পাইলাম 2,30,000 টাকা। তো যেহেতু টাকা পেয়েছি 2,30,000, তাই আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট 2,30,000, বিক্রয় হিসাব ক্রেডিট লিখবো 2 লাখ, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট লিখবো 30,000। বলো, বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে পারছি। বাকিরা লামিয়া, জমু, আনিশা, তোমরা কি বুঝছো? সবার সবার নাম ধরে তো বলতে পারবো না। তোমরা না, কেউ না বুঝলে আমায় বলো যে স্যার আমি বুঝতে পারিনি। সবাই বুঝছো? ভেরি গুড। এবার দেখো, ভ্যাট সহ পণ্য বিক্রয়, ভ্যাট সহ আগেরটা ছিল আগে আর কি ভ্যাট আলাদা করে দেখিয়ে দিয়েছিল, এবার একবারে অ্যাড করে দিছি। এবার একসাথে অ্যাড করে দিয়েছে, কিন্তু অ্যাড করে দিলে আমাদের কি করতে হবে? এটাকে আলাদা করতে হবে। কি করতে হবে? আলাদা করতে হবে। আলাদা করব কিভাবে? মনে রাখো, বর্তমানে আমাদের দেশের সরকার ভ্যাটের যে আইন করেছে, ভ্যাটের যে নিয়ম করেছে, সেই নিয়ম অনুযায়ী ভ্যাটের পার্সেন্ট হচ্ছে 15%। কয় পার্সেন্ট? ভ্যাট হচ্ছে কয় পার্সেন্ট? 15%। আচ্ছা, আমরা যদি কারো কাছ থেকে পণ্য বিক্রি করি, সে বিক্রয় হচ্ছে 100%। বিক্রয় জায়গায় হলে 100%। বিক্রয় জায়গায় কয় পার্সেন্ট? 100%। আর ভ্যাট পাইলাম কয় পার্সেন্ট? স্যার এটা বুঝলাম না যে বিক্রয় 100%। মানে তুমি যে এই যে তুমি যে 2 লাখ টাকার পণ্য বিক্রি করছো, এটা পুরোপুরি বিক্রয় 2 লাখ টাকা না? জি স্যার। যে কোনো লেনদেন তার জায়গায় সে 100%, সে 100%। যেমন এখানে যে ভ্যাট সব বিক্রি করেছি, এখানে বিক্রয় আছে আর কি আছে? ভ্যাট আছে। বিক্রয় আছে আর কি আছে? ভ্যাট আছে। তাহলে বিক্রয় হলো 100% আর ভ্যাট হচ্ছে 15%। ভ্যাট ভ্যাট কয় পার্সেন্ট? 15%। আর বিক্রয় কয় পার্সেন্ট? বিক্রয় হলো 100%, বিক্রয় কয় পার্সেন্ট? 100%। আচ্ছা, তাহলে এই 1,38,000 টাকা, এখানে মোট টাকা হচ্ছে 115% টাকা। এখানে কয় পার্সেন্ট টাকা? 115% টাকা। খেয়াল করো, আমি আবার বলি, সবাই মনোযোগ দাও। এখানে বিক্রয় হয়েছে 100%, বিক্রয় কয় পার্সেন্ট? 100%। আর ভ্যাট কয় পার্সেন্ট? 15%।
তো যেহেতু এখানে ভ্যাট সহ বলা আছে, ভ্যাট সহ, সুতরাং ভ্যাট সহ এখানে টাকা হইলো বিক্রয় 100, ভ্যাট 15, তাহলে মোট কয় পার্সেন্ট হইলো? মোট কয় পার্সেন্ট হলো? 115। 115, মোট হইলো 115। এখানে মোট হইলো 115। এই 115 মধ্যে 15 হইছে ভ্যাট আর 100 হইছে বিক্রয়। 115 মধ্যে 15 হইছে ভ্যাট আর 100 হচ্ছে কি বিক্রয়। বিক্রয়। যেহেতু আমার এখানে ভ্যাট সহ বলা আছে 1,38,000 টাকা, এটাকে ভ্যাট আর বিক্রয়কে আমরা আলাদা করব। ভ্যাট আর বিক্রয়কে কি করব? আলাদা আলাদা করব। আলাদা করতে হলে পুরো টাকাটা হচ্ছে 115% টাকা, মানে 115%। এর মধ্যে 15% ভ্যাট, 100% বিক্রয়, তাহলে 1,38,000 কে আমরা 115 দিয়ে ভাগ দিব। কয় দিয়ে ভাগ দিব? 1,38,000 কে 115 দিয়ে ভাগ দিব আর 15 দিয়ে গুণ দিব, তাহলে ভ্যাট পাওয়া যাবে। 1,38,000 কে 115 দিয়ে ভাগ দিব, 15 দিয়ে গুণ দিব, তাহলে ভ্যাট পাওয়া যাবে। আবার 1,38,000 কে 115 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব, তাহলে বিক্রয় পাওয়া যাবে। বলো, আমার কথা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। তাহলে 115 দিয়ে ভাগ দাও আর 15 দিয়ে গুণ দাও, দেখো কয় টাকা আসে। 18,000 টাকা আসতেছে আমার। 18,000 টাকা, তোমারটা রাইট, ঠিক আছে, 18,000 টাকা আসছে। এই 18,000 টাকার নাম কি? স্যার ভ্যাট। ভ্যাট। 18,000 নাম হচ্ছে ভ্যাট। তাহলে 1,38,000 টাকার মধ্যে যদি 18,000 টাকা ভ্যাট হয়, তাহলে বাকি থাকে 1,20,000 টাকা। ওই 1,20,000 টাকা হচ্ছে বিক্রয়। 1,20,000 টাকা হচ্ছে কি বিক্রয়। তার মানে 1,38,000 টাকার মধ্যে 18,000 টাকা হচ্ছে ভ্যাট আর 1,20,000 টাকা হচ্ছে বিক্রয়। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। এবার আমরা জাবেদা লিখবো, নগদান হিসাব ডেবিট 1,38,000 টাকা। নগদান হিসাব ডেবিট 1,38,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 18,000 টাকা। আমি জাবেদার আবার বলছি, খেয়াল করে শোনো। নগদান হিসাব ডেবিট 1,38,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 18,000 টাকা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। ওকে ফাইন। বলো, কেউ না বুঝলে বলো, কেউ বুঝো নাই, না বুঝে থাকলে আমায় বলো। সবাই বুঝছো? তিশা বুঝছো তুমি? স্যার তিশা আবার একটু বলেন। আবার বলবো? জি স্যার। হ্যাঁ, যদি ভ্যাট সহ বিক্রয় থাকে, আমরা বলেছি বিক্রয়টা হচ্ছে কারবারের আয় আর ভ্যাট হচ্ছে সরকারের আয়। যেহেতু দুইটা দুইজনের আয়, সেহেতু দুইটাকে আলাদা করতে হবে, বিক্রয়কে এবং ভ্যাটকে। তো বিক্রয়কে আর ভ্যাটকে আলাদা করতে হইলে ভ্যাট সহ বিক্রয়কে আমরা 115 দিয়ে ভাগ দিব আর 15 দিয়ে গুণ দিব, তাহলে ভ্যাট আলাদা হবে। তো ভ্যাট যখন আলাদা হবে, স্যার 115 দিয়ে 15 কে ভাগ, আবার 15 দিয়ে 15 কে গুণ। 115 দিয়ে 1,38,000 কে ভাগ, 1,38,000 কে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ, তাহলে ভ্যাট আলাদা হবে, ভ্যাট পাওয়া যাবে। ভ্যাট সহ যে বিক্রয়, এই বিক্রয় টাকাটাকে এটাকে 115 দিয়ে ভাগ করব, এটাকে 115 দিয়ে ভাগ আর গুণ করব 15 দিয়ে, তাইলে আমরা ভ্যাট পাবো। যখন ভ্যাটকে আলাদা হয়ে যাবে, তখন বিক্রয় আলাদা হয়ে যাবে। তখন জাবেদা লিখবো, নগদান হিসাব ডেবিট 1,38,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 18,000 টাকা। বলো এবার বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে পারছি। ওকে ফাইন, ভেরি গুড। দেখো আমরা এই জাবেদাগুলো কি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম? মুনাফাবিহীন পণ্য বিক্রয়,
আমার মনে হয় আলোচনা হয়েছিল কি? নো স্যার হয়নি। হয়নি। আচ্ছা, এটি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা বাসায় এগুলি করবা, এই জাবেদাগুলো করবা। আমি বলে দিচ্ছি, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা জাবেদা হচ্ছে, এটা ব্যাপারটা এরকম, তুমি যে টাকা দিয়ে পণ্য কিনেছো সেই টাকায় বিক্রি করেছো, যত টাকা দিয়ে পণ্য কিনেছো তত টাকাই পণ্য বিক্রি করেছো, অর্থাৎ এখানে তোমার লাভ হয়নি, লোকসানও হয়নি। এরকম ক্ষেত্রে এটাকে বিক্রয় না দিয়ে খেয়ে ক্রয় থেকে বাদ দিয়ে দিতে হয়, ধরে নিতে হয় যে লেনদেনে আমার কোনো উদ্দেশ্য সাধন হয়নি, সুতরাং এটা ক্রয় থেকে ক্রয়ের টাকাটা আমার ফিরে আসছে। এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। স্যার এই যে এটা এখানে জাবেদা, যে কয়টা আছে এটা এইচডব্লিউ থাকবে? হ্যাঁ এসডব্লিউ থাকবে এগুলো। আমি বলে দিচ্ছি, তো তারপর তোমরা নিজেরা করবা। ঠিক আছে স্যার। এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা, বাদ কারবারি বাট্টা 10%, অর্থাৎ ৮০,০০০ টাকা থেকে এই 10% কারবারি বাট্টা, যেটা পণ্য বিক্রি করার সময় ছাড় দেওয়া হয়, এই 10% বাদ দিয়ে দিব, 10% বাদ দিয়ে দিব। ৮০,০০০ টাকার 10% বাদ দিলে ৮,০০০ টাকা বাদ যাবে, তাহলে থাকে ৭২,০০০ টাকা। জাবেদা লিখবো আমরা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো ৭২,০০০। কারবারি বাট্টা পণ্যের মূল্য থেকে বাদ দিতে হয়, কিন্তু কারবারি বাট্টা হিসাবে লিখতে হয় না। কারবারি বাট্টা পণ্যের মূল্য থেকে বাদ যায়, অর্থাৎ ৮০,০০০ থেকে 10% বাদ যাবে, বাদ দিয়ে ৭২,০০০ টাকা আমরা লিখবো, বা বাট্টাটাকে আর লিখতে হবে না। জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে ৭২,০০০ টাকা। আমি একটু দ্রুত বলতেছি কারণ ক্লাসে সময় আছে 2 মিনিট। তোমরা আজকে শুধু জাবেদাগুলো লিখে নাও, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করবা, আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝাবো। এখন সময় আছে আর মাত্র 1 মিনিটের একটু বেশি, এজন্য আমি শুধু বলে যাচ্ছি 10% কারবারি বাট্টা বাদে পণ্য বিক্রয় 18,০০০ টাকা। এখানে বাট্টা বাদ দেওয়া আছে, এখানে বাট্টা বাদ দেওয়া আছে, আর বাট্টা বাদ দিতে হবে না। এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 18,০০০ টাকা। এখানে আর কারবারি বাট্টা বাদ দিতে হবে না, এখানে বাদ দেওয়া আছে। ধারে বিক্রিকৃত অর্থ 5% বাট্টায় নগদে আদায় ৭৬,০০০ টাকা। এটা জাবেদা লাগবে নগদান হিসাব ডেবিট। এখানে যে 5% বাট্টা, এটা কারবারি বাট্টা নয়, এটাকে বলা হয় নগদ বাট্টা, এটাকে বলা হয় নগদ বাট্টা। হ্যাঁ, আচ্ছা শেষের দুইটা, এখন সময় 1 মিনিটের কম আছে, এই দুইটা তোমাদেরকে নেক্সট ক্লাসে বুঝাই দেব। হ্যাঁ, 1 মিনিট সময়ে তোমাদের এটা বোঝানো যাবে না। উপরে গুলো সহ তোমরা দেখো, এখানে জাবেদা গুলো করা আছে, তোমরা এগুলা দেখে রাখতে পারো। আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেব, সেখান থেকে তোমরা এগুলা লিখতে পারবে। তোমরা জাবেদা গুলো খাতায় করবা, খাতা কলমে করবা, অবশ্যই খাতা কলমে অঙ্কগুলা করবা। এখন ক্লাসটা শেষ হয়ে যাবে, এই জন্য আমি আর দ্রুত তোমাদের সামনে আগায় দিচ্ছি। দেখো জাবেদা গুলো আরেকবার দেখো, মুনাফাবিহীন পণ্য বিক্রয় জাবেদা এটা, এগুলো হচ্ছে পরের জাবেদা, এটা নেক্সট জাবেদা, হ্যাঁ এটা হচ্ছে লাস্ট জাবেদা। তো তোমরা এই কাজগুলো খাতায় করবা কেমন? এখনো ক্লাসটা বন্ধ হয়ে যাবে, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারো।